হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডাকশন মোটর লেকচার 1 এর উপর এটা আমার লেকচারের পার্ট 2। তো প্রথম লেকচারে আমি আপনাদের ইন্ডাকশন মোটরের জেনারেল প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করে, এর বেসিক যে সব আমাদের বেসিক নলেজ, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকের লেকচার 1 পার্ট 2 তে আমি শুরু করব আর্টিকেল 1.6 থেকে, দ্যাট মিন্স কনস্ট্রাকশন অফ ইন্ডাকশন মোটর। তো আমরা যদি ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন আলোচনা করতে চাই, তাহলে এর কনস্ট্রাকশন আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এর হচ্ছে মেইনলি দুইটা বেসিক পার্ট থাকে, একটা স্ট্যাটর পার্ট আর একটা হচ্ছে রোটর পার্ট। তো আমরা ইন্ডাকশন মোটরকে কনস্ট্রাকশনের দিক দিয়ে মেইনলি দুইটা পার্টসে ভাগ করি। এক নাম্বার হচ্ছে স্ট্যাটর এবং দুই নাম্বার হচ্ছে রোটর। যদিও আমি প্রথম লেকচারে স্ট্যাটর এবং রোটর সম্পর্কে ব্রিফলি কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, তো আজকে আমরা ডিটেইলস স্ট্যাটর এবং রোটর সম্পর্কে পড়ব। তো প্রথমে আসি হচ্ছে স্ট্যাটরে। আপনারা অলরেডি জানেন যে স্ট্যাটর আমাদের বাহিরের যে আমাদের কয়েল বা মেইন আর্মেচার কয়েল যে আমাদের, সেটাই হচ্ছে মেইনলি আমাদের এখানে স্ট্যাটর পার্ট। তো আমাদের যে আর্মেচার কয়েল, সে আর্মেচার কয়েল আমরা কিভাবে পেঁচাই, সেটা হচ্ছে আমাদের কিছু স্লিপ রিং থাকে, সেই স্লিপ রিং এর মধ্যে আমাদের আর্মেচার কয়েলটাকে আমরা পেঁচাই। তো স্লিপ রিং না, স্লট। ঠিক আছে, আমাদের স্ট্যাটরে কিছু স্লট থাকে, সেই স্লটের মধ্যে আমরা আমাদের কয়েলটাকে পেঁচাই। তো এই স্লটটা কিভাবে তৈরি করা হয়, আমাদের একটা স্ট্যাটর কোর থাকে, সেই কোরটাকে হচ্ছে আমাদের ল্যামিনেশন করে কোর তৈরি করা হয়, যাতে করে আমাদের ইডি কারেন্ট লসটা কম হয়। এই ল্যামিনেটেড করে আমাদের কিছু স্লট তৈরি করা হয়। স্লট মেইনলি আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, স্লট বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই কয়েলটা আমরা যেখানে পেঁচাচ্ছি সেটাই হচ্ছে স্লট। তার মানে আমাদের ইন্ডাকশন মোটরের এটা যদি আমি তার কোর ধরি, স্ট্যাটর কোর, এই কোরের ভিতরের দিকে কিছু এভাবে স্ট্যাম্পিং করে এভাবে স্লট তৈরি করা হয়, এবং আমরা যখন কয়েলগুলোকে পেঁচাই তখন এই কয়েলগুলোকে এর মধ্যে রেখে দেই, এবং এর বাহিরে ভিতরে থাকে হচ্ছে আমাদেরকে রোটর। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্লট। তো এরকম আমাদের স্লট তৈরি করা থাকে কোরে, যেখানে আমাদের হচ্ছে ওয়াইন্ডিং থাকবে, মানে আর্মেচার ওয়াইন্ডিং থাকবে। তো আমরা যেহেতু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে আমরা থ্রি ফেজ কয়েল পেঁচাবো। ঠিক আছে, যাতে করে আমরা সেখানে থ্রি ফেজ সাপ্লাই দিতে পারি। এখন আমরা কয়েলটা কিভাবে পেঁচাবো, এটা ডিপেন্ড করবে আমাদের হচ্ছে কত পোলের জন্য আমরা ইন্ডাকশন মোটরটা ডিজাইন করতেছি। আমাদের নাম্বার অফ পোলের উপর ভিত্তি করে আমাদের কয়েলটাকে পেঁচাইতে হবে। তার কারণ আমরা যখন কয়েলটা আমাদের পেঁচাবো, তখনই তার নাম্বার অফ পোলটা ফিক্সড হয়ে যাবে, এবং পরবর্তীতে এটা আমরা আর চেঞ্জ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত নতুন করে আবার কয়েল না পেঁচানো হবে। এখন এই নাম্বার অফ পোল আমাদের কেন জরুরি, তার কারণ নাম্বার অফ পোলের উপর আমাদের ডিপেন্ড করবে হচ্ছে ইন্ডাকশন মোটরের স্পিড। আমাদের পোল সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে তার স্পিড কম হবে, আবার পোল সংখ্যা যদি কম হয় তাহলে তার স্পিডটা বেশি হবে। তার কারণ আমরা জানি একটা সূত্র, ns equals to 120 f by p, যেখানে p হচ্ছে তার নাম্বার অফ পোল। তাহলে এই নাম্বার অফ পোল যদি বেশি হয় তাহলে স্পিডটা কমে যাবে, আর নাম্বার অফ পোল যদি কম হয় তাহলে স্পিডটা বেশি হবে। তো আমাদের ইন্ডাকশন মোটরের স্পিড কীরকম দরকার তার উপর ভিত্তি করে আমরা নাম্বার অফ পোলকে সিলেক্ট করব, এবং সেই অনুযায়ী
স্ট্যাটরে কয়েল পেঁচাবো। এবার আসি হচ্ছে রোটর। রোটর পার্ট কোনটা? এই যে আমাদের কয়েল পেঁচানো আছে, এইগুলা হচ্ছে তার হচ্ছে স্লটে কয়েলটাকে আমরা পেঁচাই দিছি। এর মধ্যে যেটাকে আমরা রাখবো সেটাই হচ্ছে রোটর, মানে যেই পার্টটা আমাদের এখানে রোটেট করবে বা ঘুরবে। তো রোটর আমাদের দুই প্রকার, আমি অলরেডি লেকচার 1-এ এই কথাটা আপনাদেরকে বলছিলাম। একটা হচ্ছে স্কুইরেল কেজ রোটর, আর একটা হচ্ছে ফেজ অন্ড রোটর। তো যেসব মোটরে আমাদের স্কুইরেল কেজ রোটর ইউজ করা হবে সেই সব মোটরকে আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর বলি, এবং যেই সব মোটরে আমাদের ফেজ অন্ড রোটর ইউজ করা হবে সেই সব মোটরকে আমাদের ফেজ অন্ড ইন্ডাকশন মোটর আর স্লিপ রিং ইন্ডাকশন মোটর বলা হয়। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর অ্যাকচুয়ালি ইন্ডাকশন মোটর কোনটা? যেই মোটরে আমরা স্কুইরেল কেজ রোটর ইউজ করব। তবে এটা জেনে রাখা ভালো যে আমাদের নর্মাল পারপাসে আমরা যেসব ইন্ডাকশন মোটর ইউজ করি তাদের সবগুলোই আমাদের স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। দ্যাট মিনস অলমোস্ট 90% কেসে আমাদের ইন্ডাকশন মোটরগুলা স্কুইরেল কেজ টাইপের হয়। স্কুইরেল টাইপ স্কুইরেল কেজ টাইপটা হচ্ছে রোটরটার কনস্ট্রাকশন খুবই সহজ এবং খুবই দৃঢ়ভাবে এই রোটরটা প্লেস করা হয়। আহ, সহজে আমাদের এই রোটরটা নষ্ট হয় না। ঠিক আছে? এখানে কি থাকে? এখানে আমাদের একটা সিলিন এটা অ্যাকচুয়ালি দেখতে আপনি যদি দেখেন তাহলে এটা বাইরে থেকে আপনি সিলিন্ড্রিক্যাল একটা শেপ দেখতে পাবেন। এবং আমরা যদি কখনো টেবিল ফ্যান খুলে থাকি তাহলে আমাদের ভিতরে আমরা যে সাদা অ্যালুমিনিয়ামের সিলিন্ড্রিক্যাল টাইপের যে পার্টসটা দেখতে পাবো সেটাই অ্যাকচুয়ালি আমাদের স্কুইরাল কেজ রোটর। এখানে যেটা করা হয় আমাদের এই যে এইখানে আমাদের সিলিন্ড্রিক্যাল ল্যামিনেটের একটা কোর থাকে এবং এইখানে স্লট থাকে। যেই স্লট গুলাতে আমরা হচ্ছে এখানে মেটাল বার, এটা কিন্তু ওয়্যার না, এটা একটা বার। এই মেটাল বার এটা কপারের হইতে পারে, অ্যালুমিনিয়ামের হইতে পারে বা যে কোনো অ্যালয়ের হইতে পারে। এখানে আমরা বসাই দিব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা ওয়েল্ডিং করা থাকে যাতে সহজে ডিসপ্লেস না হয়। এবং এটা ভিতরে শর্ট সার্কিট করা থাকে যাতে করে এখানে আমাদের ইএমএফ তৈরি হলে সেটা এর ভিতর দিয়ে এখানে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হতে পারে। ঠিক আছে? তাহলে পার্মানেন্টলি এগুলা আহ, ভিতরে কোরের মাধ্যমে শর্ট সার্কিট করা থাকে। এই জন্যে আমাদের এই স্কুইরেল কেজ টাইপের ইন্ডাকশন মোটরে আমরা কখনোই এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স রোটরে অ্যাড করতে পারবো না। আমাদের মাঝে মাঝে বিভিন্ন, যেমন স্লিপ রিং ইন্ডাকশন মোটর যদি হয় সেসব ক্ষেত্রে আমরা একটা স্টার্টিং এর সময় এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দেই স্টার্টিং টর্ককে বৃদ্ধি করার জন্য। কিন্তু আমাদের স্কুইরেল কেজ রোটরের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো না যে এখানে আমাদের স্টার্টিং এর সময় একটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়ে তার স্টার্টিং টর্কটা বৃদ্ধি করা, এটা সম্ভব না। এরপর আসি হচ্ছে ফেজ ওন্ড রোটরে। ফেজ ওন্ড রোটর আমরা যেসব ইন্ডাকশন মোটর ইউজ করব তাকে ফেজ ওন্ড ইন্ডাকশন মোটর অথবা স্লিপ রিং ইন্ডাকশন মোটর বলা হয়। তো এইখানে স্কুইরেল কেজ টাইপের রোটরের মতো না, এইখানে আমাদের রোটরে আমরা একটা থ্রি ফেজ কয়েল এখানে প্লেস করব। এই কয়েলটা হবে থ্রি ফেজ ডাবল লেয়ার এবং ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এখানে আমাদের যে থ্রি ফেজ কয়েলটা আমরা পেঁচাবো সেটার ভিতরে হচ্ছে আমাদের সব সময় ওয়াই কানেক্টেড ভাবে এটাকে প্লেস করতে হবে। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা যে তিনটা কয়েল পেঁচাবো তার তো তিনটা কয়েল যদি হয় তাহলে ছয়টা প্রান্ত হবে। ভিতরে তিনটা প্রান্তকে আমরা কানেক্ট করে দিব, তাহলে এটা ওয়াই কানেকশন হলো। বাকি যে তিনটা প্রান্ত আছে সেই তিনটা প্রান্তকে আমরা আমাদের যে শ্যাফটের সাহায্যে শ্যাফটের সাথে স্লিপ রিং এর সাহায্যে অ্যাড করে দিব। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের কানেক্ট করার জন্য কি লাগবে? ব্রাশ লাগবে, স্লিপ রিং লাগবে। ঠিক আছে? এই জন্যই এই মোটরের আরেকটা নাম হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। তো এটা মেইনলি কেন করা হয়? এই যে এখানে এখানে দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই যে আমাদের কয়েল এখানে পেঁচানো আছে,
কোরের মধ্যে। তো কয়েলের থ্রি ফেজ যেহেতু কয়েল, তাহলে এর 6টা প্রান্ত থাকবে। এর 3টা প্রান্ত আমরা ভিতরেই শর্ট সার্কিট করে দিলাম, আর বাকি যে 3টা প্রান্ত আমরা এই 3টা স্লিপ রিং এর সাহায্যে বাইরে বের করে নিলাম। এখানে ব্রাশের সাহায্যে আমরা কি করে দিব, এখানে এক্সট্রা থ্রি ফেজ রেজিস্ট্যান্স আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটার দরকার কি? এটার দরকার হচ্ছে আমরা যদি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটাকে বেশি পেতে চাই, তাহলে আমাদের এই রোটরের সাথে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স বক্স অ্যাড করে দিতে হয়। যদি আমরা কখনো স্টার কানেক্টেড রেজিস্ট্যান্স বক্স এখানে অ্যাড করে দেই এই রোটরের সাথে, তাহলে আমরা দেখব যে আমাদের ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটা বেড়ে যায়। তো যেসব স্পেশাল পারপাসে আমাদের মোটরের স্টার্টিং টর্ক বেশি দরকার, সেই সব ক্ষেত্রে আমরা এই স্লিপ রিং বা ফেজ ওন্ড ইন্ডাকশন মোটর ইউজ করি, এবং এক্সট্রা রিওস্টেট বক্সের সাহায্যে আমরা এই স্পিডটাকে, ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটাকে বাড়ায় দেই। তবে এটা যখন ফুল স্পিডে চলে আসবে, তখন এই আমাদের যে রেজিস্ট্যান্স বক্স, সেটা অটোমেটিক্যালি শর্ট সার্কিট, এটা রিমুভ হয়ে যাবে এবং এটা স্লিপ রিং গুলা শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে এটা শুধুমাত্র আমাদের স্টার্টিং পারপাসেই এই আমাদের যে রিওস্টেট বক্স সেটা লাগানো থাকবে, এবং বাকি নর্মাল রানিং অবস্থায় এটা হচ্ছে শর্ট সার্কিট থাকবে। ঠিক আছে, তার মানে এই রেজিস্ট্যান্স বক্সটা আমাদের রোটরের সাথে কানেক্টেড থাকবে না, এটা শুধুমাত্র স্টার্টিং এর একটা সার্টেন সময়ই কানেক্টেড থাকবে। বাকি সময় এই রিওস্টেট বক্সটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং এই স্লিপ রিং গুলা নিজেদের সাথে শর্ট সার্কিট অবস্থায় থাকবে। এই হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। এর দুইটা পার্ট, একটা স্ট্যাটর পার্ট এবং একটা রোটর পার্ট। স্ট্যাটরে আমাদের নর্মাল আর্মেচার কয়েল থাকে, সেটা হচ্ছে আমাদের একটা কোর, ল্যামিনেটেড কোরের মধ্যে স্লট তৈরি করে সেখানে বসানো থাকে, এবং রোটরে আমরা দুই ধরনের রোটর ইউজ করি, একটা হচ্ছে স্কুইরেল কেজ আর একটা হচ্ছে ফেজ ওন্ড। এবার আসি যে ফেজ ওন্ড বা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। এই রোটরটা যেই মোটরে আমরা ইউজ করব সেটাকেই কিন্তু কোন মোটর বলা হয়, স্লিপ রিং ইন্ডাকশন মোটর বলা হয়। ঠিক আছে, এই যে এখানে আপনার একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের কমপ্লিট পিকচার দেখতে পাচ্ছেন। তো স্ট্যাটরে আমরা জানি যে থ্রি ফেজ, আমরা যেহেতু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়তেছি, থ্রি ফেজ আমাদের এখানে কয়েল পেঁচানো থাকবে, এবং রোটরেও থ্রি ফেজ কয়েল পেঁচানো থাকবে। এর 3টা প্রান্ত আমি কি বলছি যে ভিতরে শর্ট সার্কিট করা থাকবে স্টার কানেকশনে, আর বাকি 3টা প্রান্ত স্লিপ রিং এ অ্যাড করা থাকবে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়ে তার স্টার্টিং টর্কটাকে বৃদ্ধি করতে পারবো। তো এই স্লিপ রিং ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন যদি আমরা দেখতে চাই, তাহলে কি থাকবে, বাহিরে একটা ফ্রেম থাকবে, তার ভিতরে হচ্ছে আমাদের স্ট্যাটর কোর এবং কয়েল থাকবে, তারপরে তার ভিতরে থাকবে হচ্ছে রোটর, তারপরে থাকবে হচ্ছে, সরি, এয়ার গ্যাপ, এখানে এয়ার গ্যাপ থাকবে, তারপর রোটর থাকবে, এবং এরপরে স্লিপ রিং থাকবে, ফ্যান থাকবে, এই টাইপের। তো প্রথমেই বলা আছে এখানে ফ্রেম, যেটা হচ্ছে আমাদের বাহিরের ইন্ডাকশন মোটরটাকে অ্যাকচুয়ালি বাহিরের সারাউন্ডিংস এর সব কিছু থেকে রক্ষা করবে। এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি এবং খুবই শক্ত, যাতে করে আমাদের ইন্ডাকশন মোটরের ভিতরের যে কয়েল বা রোটর সেগুলোর ক্ষতি না হয়। এরপরে থাকে কি, কোর। এই কোর, এখানে দুই ধরনের কোর থাকবে, একটা হচ্ছে স্ট্যাটরে আর একটা হচ্ছে রোটরে। স্ট্যাটরে যেই কোর, সেটা হচ্ছে স্ট্যাটর কয়েল আমাদের যেটা, সেটা পেঁচানো থাকবে, এবং রোটরেও আমরা জানি এখানে কি থ্রি ফেজ কয়েল পেঁচানো থাকে, তাই না? তাহলে থ্রি ফেজ কয়েল যদি আমরা রোটরে পেঁচাইতে চাই, তাহলে রোটরেও আমাদের একটা কোর দরকার হবে, যেটা হচ্ছে যেটা। এরপর হচ্ছে স্ট্যাটর এবং রোটর ওয়াইন্ডিং। আমরা জানি যে স্ট্যাটরে থ্রি ফেজ ওয়াইন্ডিং আমরা সেখানে পেঁচাই, এবং রোটরেও এখানে আমরা থ্রি ফেজ ওয়াইন্ডিং পেঁচাই। এরপরে থাকবে হচ্ছে এয়ার গ্যাপ। স্ট্যাটর এবং সরি স্ট্যাটর এবং রোটরের মধ্যে আমাদের একটা স্লাইড গ্যাপ থাকে, সেটাকে এয়ার গ্যাপ বলা হয়, এবং এই এয়ার গ্যাপটা হচ্ছে ইউনিফর্ম, মানে সব জায়গায় সমান, কোথাও কম কোথাও বেশি এরকম হবে না। এরপর আমাদের রোটরটাকে প্লেস করতে হবে এইখানে, যাতে করে সেটা নড়তে না পারে। তারপর এটা যদি নড়তে নড়ে
নড়ে আর রোটেশনের সময়, তাহলে কি হবে, এটা উপরে, এর উপরে কে থাকে, স্ট্যাটর কয়েল, তাই না? তাহলে স্ট্যাটর কয়েলকে যায় আঘাত করতে পারে। আর যদি এখানে ফ্রিকশন হয় তাহলে স্ট্যাটর কয়েলটা কি হয়ে যাবে, আমাদের নষ্ট হয়ে যাবে। যাতে করে সেরকম না, সেটা না ঘটে, এই জন্য আমাদের বেয়ারিং এর সাহায্যে সেটাকে বসানো হয়, যাতে স্মুথলি সেটা রান করতে পারে। তাহলে এর ফলে আমাদের ফ্রিকশন লসটাও কমে যাবে। এরপরে আমাদের ফ্যান থাকে। ফ্যান কি জন্য দরকার হয়, আমাদের কয়েল যখন ইন্ডাকশন মোটর দীর্ঘ সময় রান করবে, তখন এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেই থাকবে, এর ফলে এখানে একটা হিট তৈরি হবে। কারণ আমরা যদি হিটটাকে রিডিউস না করি, তাহলে এক সময় অনেক বেশি হিট তৈরি হলে আমাদের কয়েলটা বার্ন আউট হয়ে যাইতে পারে। যাতে করে বার্ন না হয়ে যায়, এই জন্যে ফ্যান লাগায় সেটাকে সবসময় কুল করার চেষ্টা করা হয়, ঠান্ডা করার চেষ্টা করা হয়। এরপরে আসে হচ্ছে স্লিপ রিং এবং স্লিপ রিং এনক্লোজিওর, মানে এই যে থ্রি ফেজ ইন্ডাকশন রোটরের যে বাকি তিনটা প্রান্ত, এই তিনটা প্রান্তে আমরা যদি এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে চাই, তাহলে সেখানে স্লিপ রিং অ্যাড করতে হয় এবং এই ব্রাশের সাহায্যে সেই থ্রি ফেজ রিওস্টেট বক্সটা কানেক্ট করতে হয়। এই হচ্ছে আমাদের স্লিপ রিং ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন। এবার আসবো হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে থিওরি সেটাতে, যে আমাদের ইন্ডাকশন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং কেন হয়। আমি বলছিলাম লেকচার ওয়ানে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমাদের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটাকে আমরা সিনক্রোনাস স্পিড বলি। তাহলে সিনক্রোনাস স্পিড কে আমরা কি দিয়ে লিখি, এনএস দিয়ে, তাই না? এনএস হচ্ছে সিনক্রোনাস স্পিড। এটা কার স্পিড, আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা থ্রি ফেজ কয়েল স্ট্যাটরে রাখবো, তাই না? সেখানে থ্রি ফেজ সাপ্লাই দিব। তাহলে থ্রি ফেজ কয়েলের মধ্যে থ্রি ফেজ সাপ্লাই যদি আমরা দেই, তাহলে প্রত্যেকটা ফেজে আমার কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্ট ফ্লো হইলে কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, আমরা জানি সেখানে ফ্লাক্স তৈরি হবে। তাহলে তিনটা ফেজের প্রত্যেকটা ফেজে আমার ফ্লাক্স তৈরি হয়, এবং তিনটা ফেজের এই তিনটা ফ্লাক্সের যদি সময়ের কোনো একটা বিন্দুতে আমরা রেজাল্টেন্ট বের করতে চাই, তাহলে দেখব যে সময়ের সাথে সাথে সেই রেজাল্টেন্টটা হচ্ছে রোটেট করতে থাকে। এই যে রেজাল্টেন্ট যে আমার ফ্লাক্সটা রোটেট করতেছে, সেটা যেই স্পিডে রোটেট করে সেটাকেই বলা হয় হচ্ছে সিনক্রোনাস স্পিড, এবং সেটাকে এনএস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এনএস হচ্ছে কার স্পিড, আমাদের যে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড বা রোটেশনাল ফ্লাক্স স্ট্যাটরের তার স্পিড, এটা আমাদের জানতে হবে। তো থ্রি ফেজ আমরা প্রুভ করার আগে প্রথমে ডাবল ফেজের ক্ষেত্রে দেখব, ঠিক আছে? কারণ সিঙ্গেল ফেজে এখানে দেখার কিছুই নাই, তার কারণ সিঙ্গেল ফেজে ফ্লাক্স কয়টা থাকবে, একটাই থাকবে। মানে একটাই যদি ফ্লাক্স থাকে, তাহলে তার রেজাল্টেন্ট বের করার তো কোনো অপশন নাই। তাহলে আমরা রেজাল্টেন্ট কার বের করতে পারবো, অ্যাটলিস্ট আমাদের সেখানে দুইটা ফ্লাক্স থাকতে হবে, তাহলে আমরা তার রেজাল্টেন্ট বের করতে পারবো। এই জন্য আমরা প্রথমে দেখব যে ডাবল ফেজ বা টু ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড, সেটা রোটেটিং হয় কিনা, ঠিক আছে? তো আমরা ডাবল ফেজের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমাদের স্ট্যাটরের কানেকশনটাও কি থাকবে, ডাবল ফেজের। তাহলে স্ট্যাটরেও আমার কয়টা কয়েল পেঁচানো থাকবে, দুইটা কয়েল পেঁচানো থাকবে। তাহলে স্ট্যাটরে আমি দুইটা কয়েল পেঁচাবো, এবং একটা কয়েলকে আরেকটা কয়েলের থেকে আমার 90 ডিগ্রিতে আলাদা রাখবো। কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। তাহলে দুইটা কয়েলকে যদি আমি পেঁচাই এবং একটা কয়েলকে আরেকটা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলে সেখানে সাপ্লাই দেওয়ার সময়ও আমি ডাবল ফেজ সাপ্লাই দিব, ডাবল ফেজ সাপ্লাই দিব, ঠিক আছে? তাহলে ডাবল ফেজ সাপ্লাই দিলে দুইটা ফেজের দুইটা কয়েলে আমার কি তৈরি হবে, দুইটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে। তাহলে দুইটা কয়েলে যদি দুইটা কারেন্ট ফ্লো হয়, তাহলে সেখানে দুইটা ফ্লাক্সও তৈরি হবে। তো আমি ধরে নিব যে একটা ফ্লাক্স, প্রথম ফ্লাক্সটা হচ্ছে φ1 এবং দ্বিতীয় ফ্লাক্সটা হচ্ছে φ2, এবং এই দুইটা ফ্লাক্সের যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা তৈরি হবে সেটা হবে হচ্ছে φr, ঠিক আছে? আমরা সময়ের বিভিন্ন পয়েন্টে
আমরা এই ফায়ারের ভ্যালিউ ক্যালকুলেট করব এবং তার ডিরেকশনটা দেখব যে সে অ্যাকচুয়ালি কি করে, তার ডিরেকশনটা কি চেঞ্জ হয় নাকি কনস্ট্যান্ট থাকে, কি ঘটে। তো এটাকে বের করার জন্য আমরা আমরা জানি যে একটা পূর্ণ সাইকেল দিলে 360 ডিগ্রি হয়। তাহলে এরকম আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন আমি যদি φ1 এবং আমি φ2 ধরি, তাহলে φ1 হবে ফেজ 1 এর এবং φ2 হবে ফেজ 2 এর। তাহলে এই ফেজ 1 এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো φ1, এবং ফেজ 2 এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাকে বলবো আমরা হচ্ছে φ2। আমরা ধরবো যে ফেজ 1 হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হবে, তাহলে তার পরেরটা শুরু হবে কত, আমি বলছিলাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তাহলে পরেরটা শুরু হবে 90 ডিগ্রি থেকে। তাহলে আমরা যদি এই φ1 এবং φ2 কে ম্যাথমেটিক্যালি দেখতে চাই, ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে কি হবে, আমার φ1টা হবে φm মানে হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালু, φm sin ওমেগা টি, এবং তাহলে φ2 কি হবে, φ2 হবে φm sin ওমেগা 2 মাইনাস 90, কারণ এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরে শুরু হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে যে অ্যানালাইসিস করব বিভিন্ন সময়ে, তাহলে এটা আমরা 0 ডিগ্রিতে অ্যানালাইসিস করতে পারি, 1 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে, 3 ডিগ্রিতে, এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুতেই অ্যানালাইসিস করতে পারি। তো এতগুলো অ্যানালাইসিস করা তো সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমরা কি করব, এটাকে 45 ডিগ্রি অন্তর অন্তর এটাকে আমরা অ্যানালাইসিস করব। যেমন 0 ডিগ্রিতে প্রথম অ্যানালাইসিস করব, ক্যালকুলেট করব যে তার ম্যাগনিটিউড কিরকম হয়, ডিরেকশন কিরকম হয়। 45 ডিগ্রিতে আবারও আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন বের করব, 90 ডিগ্রিতে আবারও বের করব, 135 ডিগ্রিতে বের করব, 180 বের করব। তাহলে 180 যদি করি তাহলে হাফ সাইকেল হয়ে যাবে। এরপরে যদি আমরা আরো করতে চাই করতে পারবো, কিন্তু দেখবো যে সেম জিনিসই রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যানালাইসিস করা শুরু করব। প্রথমে হচ্ছে আমার ভ্যালু কি, 0। ঠিক আছে, তার মানে এখানে ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 0। এখানে আমার ফাই এর ভ্যালু বের করব কার উপর ভিত্তি করে, থিটার উপর ভিত্তি করে, তাই না। তাহলে থিটা আমি প্রথমে ধরবো 0 ডিগ্রি, থিটা তারপরে 45 ডিগ্রি, তারপরে থিটা 90 ডিগ্রি, তারপরে থিটা 135 ডিগ্রি, তারপরে থিটা 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে ওমেগাটি আমি লিখছি না, এটাই অ্যাকচুয়ালি কি, থিটা। এটাই রিপ্রেজেন্ট করে হচ্ছে আমরা সাইন থিটা লিখি, তো এখানে আমি সাইন ওমেগাটি লিখছি যেহেতু সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম আমি কি ধরবো, থিটা হচ্ছে 0। থিটা যদি 0 হয় তাহলে φ1 এর ভ্যালু কি হবে, আমরা জানি sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে φ1 কি হয়ে যাবে, φ1 0 হবে। তাহলে φ2 কি হবে, φ2 হবে, আমরা সাইন এখানে যদি এটা 0 দেই তাহলে sin -90, তাহলে sin -90 এর ভ্যালু হচ্ছে -1, তাহলে φ2 হবে -φm। এবার আমাদের এটা হচ্ছে φ1 φ2 এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের এই রেজাল্টেন্টটা বের করার জন্য আমাদের তার ডিরেকশন যদি আমরা দেখতে চাই, তাহলে তার ফেজরটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে ফেজর অ্যানালাইসিস করার জন্য আমরা আগে এই দুইটার ফেজর ধরে নেই। তাহলে আমরা φ1 কে ধরে নেই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে φ1 এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার φ2। ঠিক আছে, এবং তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফার করা আছে। এক নাম্বার বিন্দুতে যখন থিটা ইকুয়ালস টু 0, তখন আমরা φ1 কি পাইছি, φ1 0, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কিছুই নাই। φ2 কি পাইছি, -φm। এই φ2 যদি মাইনাস হয় তাহলে পজিটিভ ডিরেকশন যদি আমার উপরের দিকে হয়, তাহলে নেগেটিভ ডিরেকশন কি হবে, নিচের দিকে। তাহলে আমি যখন ফাই থিটা ইকুয়ালস টু 0, তখন হচ্ছে আমি তাদের রেজাল্টেন্ট পাইলাম কি, φ1 হচ্ছে 0 হয়ে গেছে, তার মানে এর কোনো এক্সিস্টেন্স নাই। তাহলে φ2 একটা মাত্র আছে এবং সেটা নেগেটিভ দিকে, তার মানে থিটা ইকুয়ালস টু 0 তে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে নিচের দিকে। এই যে ফাই আর ইকুয়ালস টু φ2, ফাই আর ইকুয়ালস টু -φ2, আর -φ2 এর ভ্যালু কি হচ্ছে φm।
নিচের দিকে, এটা হচ্ছে -φ2। আর -φ2 ইকুয়ালস টু যদি আমি দেই, তাহলে এখানে আমরা বের করছি কি φ2 ইকুয়ালস টু φ2 ইজ ম্যাক্সিমাম এবং নেগেটিভ। ঠিক আছে, তাহলে φm হচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম। তাহলে এখানে 1 নাম্বার বিন্দুতে আমার φr এর ভ্যালু হচ্ছে, আমি যদি এটাকে উপরের দিকে দেখাইতে চাই মানে এইখানে, তাহলে এইখানে হবে হচ্ছে -φm। তো -φm হলে অ্যাকচুয়ালি তার ম্যাগনিটিউড ঠিকই থাকে, ডিরেকশনটা 180 ডিগ্রিতে শিফট হয়ে যায়। তাহলে আমি হচ্ছে এর ডিরেকশনটা কোন দিকে পাইলাম, এক্স্যাক্টলি নিচের দিকে। ঠিক আছে, এই জন্যে 1 নাম্বার বিন্দুতে হচ্ছে আমাদের এটা 1 নাম্বার, 1 নাম্বারে আমরা রেজাল্টেন্টের ডিরেকশন পাইলাম হচ্ছে ডাউনওয়ার্ডস, নিচের দিকে। এবার 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বারে আমরা কি বলছিলাম, থিটা আমাদের হবে 45 ডিগ্রি। এখানে সাইনের ভ্যালু 45 বসাই, এইখানেও সাইনের ভ্যালু 45 বসাই। তাহলে এখানে যদি 45 ডিগ্রি বসাই, তাহলে কি হবে, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে φm/√2 আসবে। এবং এইখানে -45, তাহলে -φm/√2। তার মানে এইবার আমার এক্স অ্যাক্সিস বরাবরও আছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও আছে, এবং এইটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ হলে কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। তাহলে এবার যদি আমরা আমাদের যে ফেজর সেটা দেখাইতে চাই, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ নিচের দিকে আসবে। তাহলে এটা হচ্ছে φ1, এটা হচ্ছে φ2। তাহলে এটার যদি রেজাল্টেন্ট আমরা বের করতে চাই, তাহলে রেজাল্টেন্ট আমরা বের করি কিভাবে, এভাবে, তাই না? তাহলে রেজাল্টেন্টটা আসবে হচ্ছে আমার ডায়াগোনাল বরাবরে, এটা হচ্ছে φr। তাহলে ফাইয়ার এর ডিরেকশন আমাদের কোন দিকে পাইলাম, ফাইয়ার এর ডিরেকশন এর আগে ছিল ডাউনওয়ার্ডস, এবার কি হয়ে গেল, সেটা ঘুরে গেল। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ঘুরে গেল। তো আমরা ডিরেকশনটা পাইলাম, এবার তার ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে ম্যাগনিটিউড বের করার সূত্র হচ্ছে, এখানে আমাদের যে ভেক্টরের সামুদ্রিকের সূত্র আমরা জানি, সেই ভেক্টরের সামুদ্রিকের সূত্র আমরা জানি যে রেজাল্টেন্ট আর স্কোয়ার ইকুয়ালস টু একটা ভ্যালু যদি পি হয় আর একটা কিউ হয়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে থিটার ভ্যালু কত, থিটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যকার অ্যাঙ্গেল। এখানে পি দিয়ে আমরা কাকে বোঝাইছি, পি দিয়ে বোঝাইছি হচ্ছে φ1 কে, কিউ দিয়ে বোঝাইছি φ2 কে, আর আর কে আমরা প্রকাশ করছি φr দিয়ে। তাহলে এখানে φr ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার কেটে দিয়ে এখানে রুট করে দেওয়া যায়, এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে কি আসবে, রুট আসবে, তাই না? তাহলে এখানে কি আসবে, φr ইকুয়ালস টু √φ1 স্কোয়ার প্লাস φ2 স্কোয়ার প্লাস 2 φ1 φ2 cos থিটা। আর cos থিটাটা হচ্ছে আমাদের এই যে φ1 এবং φ2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে φ1 এবং φ2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন cos 90 ডিগ্রির ভ্যালু কত, আমরা জানি cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা পুরাটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা আর লেখার দরকার আছে, দরকার নাই। এই জন্য এরা কি করছে, এই যে φr ইকুয়ালস টু, এরা সরাসরি লিখছে হচ্ছে √φ1 প্লাস φ1 স্কোয়ার প্লাস φ2 স্কোয়ার। এখানে φ1 কি, φ1 হচ্ছে এই যে এখানে 45 বসাইলে কি হবে, φ1 φm/√2, এই যে φm/√2, আর এটাও -φm/√2। তো যেহেতু স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস মাইনাস, মাইনাস থাকলেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমার রেজাল্টেন্টটা হবে, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমাদের রেজাল্টেন্টটা আবারও চলে আসবে φm। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি থিটা যখন 45 ডিগ্রি, তখন আমরা কি দেখলাম, যে তার রেজাল্টেন্ট যে φm এর আগের বার বের হয়েছিল, এবারও ঠিক φmই আছে, তবে তার ডিরেকশনটা কি হয়ে গেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বারে আমাদের থিটা ইকুয়ালস টু আমরা কত বলছিলাম, 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা বা ওমেগা টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে φ1 কি হবে, sin 90 এর ভ্যালু কি, sin 90 এর ভ্যালু 1। আর এখানে যদি 90 দেই, তাহলে এটা কি হয়ে যাবে, 0।
সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। দেখো যদি আমাদের থিটা 90 ডিগ্রি হয় তাহলে ফাই 1 হচ্ছে ফাই এম আর ফাই 2 হচ্ছে 0। দেখেন এখানে ফাই 2 হচ্ছে 0 হয়ে গেল এবং ফাই 1 হচ্ছে ফাই এম এবং পজিটিভ। তাহলে ফাই 1, এইবার আমার সি নাম্বারে আমি যদি ফেজর আঁকাইতে চাই ফাই 1 আছে, তাহলে আমি ফাই 1 কে, সরি এটা এইদিকে, এরপর ফাই 2 কোন দিকে ছিল, উপরের দিকে তাই না, এই যে এই ফেজরে, তাহলে উপরের দিকে ফাই 2 হওয়ার কথা ছিল কিন্তু এখানে ফাই 2 কি 0, তাহলে এই উপাংশটা থাকবে না, থাকবে কি শুধু এক্স এর উপাংশ এবং এটা কি ফাই এম। তাহলে সি পয়েন্টে বা 3 নাম্বার পয়েন্টে যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তখন আমার ফাই আর কি হচ্ছে, ফাই আর হচ্ছে কার সমান, ফাই 1 এর সমান এবং সেটা হচ্ছে ফাই এম। ঠিক আছে, এই যে 3 নাম্বারে আমার থিটা যখন 90 ডিগ্রি তখন ফাই আর হচ্ছে ফাই এম এবং তার ডিরেকশনটা এবার কোন দিকে, তার ডিরেকশনটা কিন্তু সরাসরি এক্স অ্যাক্সিস এইবার দিকে ছিল, মানে ফাই 1 এর যে ডিরেকশন সেই ডিরেকশন। তাহলে আমরা শুরু করছিলাম ডাউনওয়ার্ড 0 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, সেগুলো সেটা হচ্ছে ক্লকওয়াইজ 45 ডিগ্রিতে ঘুরে গেল, 90 ডিগ্রি অবস্থায় এসে আমরা দেখতেছি যে সেটা 90 ডিগ্রি ঘুরে গেল। তার মানে কি হচ্ছে, তার রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা সেম থাকতেছে কিন্তু তার ডিরেকশন কি হচ্ছে, ডিরেকশন সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। ওকে, আরো অ্যানালাইসিস করি। থিটা যখন 135 ডিগ্রি ধরবো আমি, তখন কি হবে, এখানে 135, এখানেও 135, তাহলে সাইন 135 এর ভ্যালু হচ্ছে 1/√2 এবং এইখানে কি হবে, 135 থেকে 90 বিয়োগ করলে থাকে হচ্ছে আমার 35, তাহলে এখানে যদি, সরি 45 থাকে, তাহলে সাইন 45 এর ভ্যালু 1/√2। তাহলে 4 নাম্বার পয়েন্টে যখন থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি তখন ফাই 1ও হচ্ছে ফাই এম/√2, ফাই 2 হচ্ছে ফাই এম/√2। তাহলে এটাকে যদি ফেজরে আমি দেখাইতে চাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফাই 1, ওয়াই অ্যাক্সিস বরাবর ফাই 2, দুইটাই হচ্ছে 1/√2। তাহলে এটা যদি রেজাল্টেন্ট বের করতে চাই এর আগের মতো 2 নাম্বার পজিশনের মতো, এর রেজাল্টেন্ট হচ্ছে হবে এই কর্ণ বরাবর। তাহলে এটার যদি আমরা ডিরেকশন বের করে ফেললাম, ম্যাগনিটিউড যদি বের করতে চাই, তাহলে একইভাবে এভাবে এখানে যা আসছিল আমার ম্যাগনিটিউড সেম থাকবে। তাহলে আমার ফাই আর হয়ে যাবে হচ্ছে ফাই এম এর সমান। তাহলে আমার থিটা যখন 135 ডিগ্রি তখন আমি কি দেখলাম, যে আমার রেজাল্টেন্টের যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট ফাই এম আছে কিন্তু তার ডিরেকশন আবারও ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এই যে 4 নাম্বার পজিশনে আমার ফাই আর এর ডিরেকশন প্রথমে নিচের দিক থেকে শুরু হয়েছিল, ঘুরতে 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 এই পজিশনে চলে আসছে। এবার 5 নাম্বার পয়েন্টে যদি আমরা অ্যানালাইসিস করি যখন থিটা 180 ডিগ্রি, তাহলে থিটা 180 ডিগ্রি মানে কি, আবারও 180 ডিগ্রি মানে সাইন 180 ডিগ্রির ভ্যালু 0 এবং সাইন এখানে 180 থেকে 90 বিয়োগ করলে থাকে কি 90, তাই না, সাইন 90 এর ভ্যালু 1, তাহলে ফাই 1 0 হয়ে গেল, ফাই 2 1 হয়ে গেল। তাহলে এই পজিশনে আমার ফাই 1 আবারও 0 হয়ে গেল, ফাই 2 1 বা ফাই এম হয়ে গেল। তাহলে এবার যদি আমি এর ফেজরে দেখতে চাই রেজাল্টেন্ট, তাহলে ফাই 1 কি নাই, ফাই 2 কি আছে এবং কোন দিকে, যেদিকে তার ডিরেকশন ছিল তার কারণ তার ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে এটা কি হয়ে গেল, ফাই 2 ফাই আর এর সমান, যেহেতু ফাই 1 নাই। ঠিক আছে, তাহলে এই থিটা যখন 180 ডিগ্রি তখন আমরা যখন তার যখন রেজাল্টেন্টটা অ্যানালাইসিস করতেছি তখন আমরা তার ভ্যালু পাচ্ছি হচ্ছে আমাদের যে ফাই এম তার সমান এবং তার ডিরেকশনটা এবার কোন দিকে হয়ে গেছে, আপওয়ার্ডস। আমাদের থিটা যখন 0 ডিগ্রি ছিল তখন ছিল হচ্ছে ডাউনওয়ার্ডস, যখন 45 ডিগ্রি তখন 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে, যখন 90 ডিগ্রিতে অ্যানালাইসিস করছি তখন দেখছি যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে ডাউনওয়ার্ড থেকে। এরপর 135 ডিগ্রিতে দেখলাম যে তার রেজাল্টেন্টটা ডাউনওয়ার্ড থেকে 135 ডিগ্রি ঘুরে গেছে, যখন 180 ডিগ্রি তখন দেখতেছি কি তার রেজাল্টেন্টটা 180 ডিগ্রিতে ঘুরে গেছে। তার মানে আমরা কি দেখতেছি যে এই যে থিটা বা ওমেগা টি
যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে রেজাল্টেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, মানে সময়ের সাথে সাথে যখন ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, আমাদের ফ্লাক্সে ফাই ওয়ান এবং ফাই টু এর পজিশন চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে তার রেজাল্টেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনিটিউড কি থাকতেছে, কনস্ট্যান্ট বা সেম। এখানে যেহেতু আমাদের রেজাল্টেন্টটা সময়ের সাথে সাথে রোটেট করতেছে, তাহলে এর মধ্যে যদি কোনো রোটরকে আমরা প্লেস করে দেই, তাহলে কি করবে, সেই রোটরটাকে নিয়ে এসে ঘুরতে থাকবে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে আমরা, এটা 5 নাম্বার না, আমরা যে অ্যানালাইসিস করে দেখলাম যে ঘুরতেছে, এটা কে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফ্লাক্স কার, এই যে ফাই ওয়ান এবং ফাই টু। ফাই ওয়ান কি, আমাদের ফেজ ওয়ান এর ফ্লাক্স, এবং ফাই টু কি, ফেজ টু এর ফ্লাক্স, এবং এই দুইটার যে রেজাল্টেন্ট সেটাকে আমরা বলতেছি ফাই আর। তাহলে এই যে ফাই আর সময়ের সাথে সাথে ঘুরতেছে, তাই না? তাহলে এটা যেই স্পিডে ঘুরবে সেই স্পিডটাকে বলি আমরা হচ্ছে সিনক্রোনাস স্পিড। তার মানে আমরা কি দেখলাম, যে দুইটা ফ্লাক্স যদি আমাদের তৈরি হয় কোনো একটা স্ট্যাটরে, ইন্ডাকশন মোটরের স্ট্যাটরে, যদি আমরা দুইটা ডাবল ফেজ কয়েল পেঁচাই এবং সেখানে ডাবল ফেজ সাপ্লাই দেই, তাহলে দুইটা ফেজের জন্য দুইটা ফ্লাক্স তৈরি হয়, এবং দুইটা ফ্লাক্সের যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা সেটা সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট থাকে এবং সেটা ঘটতে থাকে। এবং এই যে রেজাল্টেন্ট ফ্লাক্সের যে স্পিড সেটাকেই বলা হয় হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড। তার মানে আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্সটা সময়ের সাথে সাথে ঘুরতেছে। তাহলে আমরা ডাবল ফেজের ক্ষেত্রে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, যে টু ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি হয়, সময়ের সাথে সাথে রোটেটিং। ঠিক আছে, এই সেম আমি এতক্ষণ ধরে যে ম্যাথমেটিক্যাল গুলো আলোচনা করলাম, এখানেও আরেকবার দেখানো আছে, এই যে ফাই আর কিভাবে বের করা হয়েছে। এই ফাই ওয়ান ইকুয়ালস টু এটা ধরা হয়েছে, ফাই টু এটা ধরা হয়েছে, ফাই আর কিভাবে বের করা হয়েছে এখানে ম্যাথমেটিক্যাল দেয়া আছে। তো এই লেকচার আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ।